শিক্ষার্থী সবাই ভালো আছো আশা করছি। তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আজকের আলোচনা বাংলা বিষয়ের উপরে হবে। এটি চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা। তোমরা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠা খোলো। তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায় যেটা রয়েছে সেটি মূলত বিশ্লেষণমূলক লেখা। আমরা এইটি আলোচনা করব। প্রথমেই আমাদের জানা দরকার যে বিশ্লেষণমূলক লেখা কি। তাহলে বিশ্লেষণমূলক লেখার ক্ষেত্রে মূলত আমাদের যেটি করতে হবে সেটি এখানে কিছু ধারণা দেওয়া আছে, সেটি আমরা একটু পড়ে নেই। বিশ্লেষণমূলক লেখা, বিবরণমূলক লেখায় কোনো বস্তু, বিষয়, ঘটনার বিবরণ থাকে, আমরা এটি কিন্তু আগে জেনেছি। বিবরণমূলক লেখা। তারপরে তথ্যমূলক লেখায় কি থাকে, বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়, সেটাও জেনেছি। অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যে রচনায়, তাকেই বলছি আমরা বিশ্লেষণমূলক। তার মানে এটার মধ্যে বিবরণও থাকবে, একই সাথে সাথে তথ্য কিন্তু এটার মধ্যে আমাদের থাকবে। সেই জন্য এটাকে আমরা বলছি তথ্যমূলক লেখাও থাকবে, এখানে বিবরণমূলক লেখাও থাকবে, বিশ্লেষণমূলক লেখা। আমরা যদি আরও কিছু বিষয় জেনে নেই যে বিশ্লেষণমূলক লেখার বিষয়টা, তথ্য ঘটনার বিবরণ থাকে, এটা বলছি আমরা কোনো বিষয়কে ভালোভাবে জানতে বা কোনো বিষয়ের উপর যুক্তিনিষ্ঠ গ্রহণযোগ্য মতামত পেতে বিশ্লেষণমূলক লেখার খুব গুরুত্ব রয়েছে। যুক্তিনিষ্ঠ এবং গ্রহণযোগ্য মতামত পেতে গেলে আমাদের কোনো লেখাকে বিশ্লেষণমূলক লেখায় রূপান্তর করতে হয়, বা সেই লেখাগুলোর খুব গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের রচনা কেবল তথ্যবহুলই হয় তা নয়, তাতে সৃজনশীলতার পাশাপাশি কোনো বিষয়ের যুক্তি নির্ভর বাস্তবসম্মত পর্যবেক্ষণও থাকে। ফলে এই ধরনের রচনা নির্দিষ্ট বিষয়ে পাঠককে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে সহায়তা করে। এ কারণে শিক্ষিত সমাজে দিন দিন বিশ্লেষণমূলক রচনার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা জানি যে বিশ্লেষণমূলক লেখা মূলত দুই প্রকার হয়। একটা হচ্ছে তথ্য বিশ্লেষণমূলক লেখা, আর একটা হচ্ছে উপাত্ত। তথ্য হচ্ছে ইনফরমেশন, আর উপাত্ত হচ্ছে কি আমরা ডাটা, বিভিন্ন ডেটা কি বলি আমরা উপাত্ত। তাহলে বিশ্লেষণমূলক লেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটি আমরা একটু জেনে নিয়ে আমরা মূল পাঠে চলে যাব। এই ধরনের লেখা যুক্তি নির্ভর ও বিশ্লেষণ ধর্মী হয়, সেটি আমরা বলছি বিশ্লেষণমূলক লেখার মতামত প্রাধান্য পায়। বিশ্লেষণমূলক লেখায় প্রয়োজনীয় তথ্যপাত্য, ছবি, সারণী এগুলো ব্যবহার করে। তথ্যপাত্য তো বলছি, তথ্য মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন ইনফরমেশন যেটাকে আমরা বলছি সেই বিষয়গুলো থাকবে। আর উপাত্ত বলতে বিভিন্ন ডেটা যেটাকে আমরা বলছি ডেটা। উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক যাকে আমরা বলছি, এবং এটি একটি একক ধারণা, সেটি থাকবে। তারপর বিভিন্ন ছকের মাধ্যমে পরিকল্পিত একটি কাঠামো থাকবে, সেইটার মাধ্যমে এটি আলোচনা করা হবে, এবং একটি সারণীর মাধ্যমে তথ্য উপাত্তকে তুলে ধরা হবে। এই ধরনের বিষয় থাকে এখানে। এ ধরনের লেখায় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা, মতামত, প্রতিক্রিয়া থাকে। এই ধরনের লেখায় ব্যক্তিগত মতামতের সুযোগ কম থাকে। এ ধরনের লেখায় বিভিন্ন তথ্যের মধ্যকার মিল অমিল থাকবে, সম্পর্ক থাকবে, তুলনা থাকবে, যেগুলো চার্ট সারণীর মাধ্যমে উপস্থাপন করা হবে। তাহলে মূলত বিশ্লেষণ লেখার যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা জেনে নিলাম। এ পর্যায়ে তোমাদের বইয়ের যে বিশ্লেষণমূলক লেখাটি দেওয়া হয়েছে সেটি আমরা একটু আলোচনা করতে চাই। এবং এটি হচ্ছে আনিসুজ্জামানের লেখা। এটা আনিসুজ্জামান এইটা লিখেছেন। এবং আনিসুজ্জামান সম্পর্কে যদি আমরা একটু জেনে নিই, তাহলে আনিসুজ্জামান 1937 সালে জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছে কত সালে? 2020 সালে মারা গেছে। তাহলে কিছুদিন আগেই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন। এই লেখকের জন্ম হয়েছিল কলকাতাতে, এবং তার পিতার নাম হচ্ছে ডাক্তার ATM মোয়াজ্জেম এবং মাতার নাম হচ্ছে সৈয়দা খাতুন। তিনি মূলত ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছেন, এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে এখনও রয়ে গেছেন তিনি, যদিও তার মৃত্যু হয়েছে। এবং তার লেখা অসংখ্য লেখা রয়েছে, তার মধ্য থেকে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্যে একটি স্বরূপের সন্ধানে, বিপুলা পৃথিবী, এগুলো আনিসুজ্জামানের লেখা। এছাড়া আরও অনেকগুলো তিনি লিখেছেন, যেমন 18 শতকের চিঠি, তারপরে আমাদের চেনা মানুষের মুখ, আমার 71, কাল নিরবধি, এগুলো কিন্তু তার লেখা। এবং তিনি 21শে পদক পেয়েছে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, এবং কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট ডিগ্রি, এবং ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিল। তো তার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিলাম। এ পর্যায়ে কিছু ছবি আমরা দেখছি, এটি কিন্তু আমাদের অতীতকালের ছবি।
সুতরাং আমরা বুঝতেই পারছি আমাদের গল্পটার নাম হচ্ছে কতকাল ধরে। কতকাল ধরে এটি লিখেছেন আনিসুজ্জামান। আমরা পুরো বিষয়টি পড়ব না, এখান থেকে কিছু বিষয়গুলো আমরা আলোচনা করে যাব। যেটি বলছে এখানে কিছু শব্দ রয়েছে, যেমন আলো আধার। আলো, এটা আলো আধারের খেলা, এটা আলো এবং বিপরীত শব্দ হচ্ছে আধার। তারপর হচ্ছে রাজরাদের কথা বোঝায় না। ইতিহাস বলতে শুধু এটাই বোঝায় না, এককালে দেশে রাজরাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি, লোকজন নিজেই যুক্তি পরামর্শ করে কাজ করতো, চাষ করতো, ঘর বাঁধতো, দেশ চালাতো। এরপরে যেটি রয়েছে, এরপর 2300-2400 বছর আগে রাজা এলেন এই দেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্তদের দল এলো, লোক লস্কর লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়মকানুন দেখা দিল। এক কথায় তখন কারো গর্দান যেত। গর্দান মানে কি? মাথা কাটা যেত। গর্দান মানে হচ্ছে মাথা কাটা। সেই গর্দান যেত এবং ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইল পিছনে পড়ে। তবে এদেশে এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রায়। 1000 বছরের আগে সব পুরুষরাই ধুতি পরত, অর্থাৎ যেহেতু একটি বিশ্লেষণমূলক লেখা, বেশ কিছু তথ্য এখানে বিশ্লেষণ করা হবে। সব মেয়েই শাড়ি পরতো তখন আর কি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো। এগুলো তোমরা সুন্দর করে পড়ে নেবে। এখানে সাধারণে পড়তো কাঠের খড়ম। খড়মটা কি? ছাতা লাঠির ব্যবহার ছিল তখন, ছাতা এবং লাঠির ব্যবহার ছিল। খড়ম হচ্ছে, তোমাদের বইতে কিন্তু খড়মটা দেওয়া আছে, এই যে এটাকেই বলছি আমরা খড়ম, এই টাইপের। হ্যাঁ, এটা ছিল খড়ম, এটাকে বলতে আমরা খড়ম। কাঠের তৈরি, মূলত এটি কাঠের তৈরি ছিল। কাঠের তৈরি খড়ম তারা পরতো। সাজসজ্জার দিকে বেশি ঝোঁক ছিল, বেশ ঝোঁক ছিল। ঝোঁক মানে কি? ইচ্ছা, মানে সাজসজ্জা করতো তারা। এবং চুলের বাহার ছিল দেখবার মতো, বাবরি রাখতো ছেলেরা। হ্যাঁ, না হয় মাথার উপরে চূড়ো করে বাঁধত চুল। এরকম মেয়েরা যেমন ফিতে বাঁধতে চুলে এখন, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমন করে কোকড়া চুল কপালের উপরে বেঁধে রাখত। তাহলে তো সেই সব দিন ভালোই ছিল নাকি? মেয়েরা নিচু করে খোপা বাঁধত, নয়তো উঁচু করে বাঁধত ঘোড়া চুল। উঁচু করে যেটা বাঁধত সেটাকে বলতো ঘোড়া চুল, আর নিচু করে যেটা বাঁধত সেটাকে বলতো খোপা। খোপা বাঁধে মেয়েরা, এখনও কিন্তু খোপা বাঁধে, এবং উঁচু করে চুল অনেকে বাঁধে, সেটার নাম কি? ঘোড়া চুল। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল, আর খোপায় ফুল। এগুলো কিন্তু, অর্থাৎ প্রসাধনীর ব্যবহার তখনও ছিল। এরপরে মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলঙ্কার ব্যবহার করতো। সোনার অলঙ্কার পরতে পেত শুধু ধনী লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণকুণ্ডল পরত। সুবর্ণকুণ্ডল মানে কি? সুবর্ণকুণ্ডল অর্থ কি? যদি আমরা বলি সুবর্ণকুণ্ডল, এটি সুবর্ণকুণ্ডল আমরা এটি জানবো। সুবর্ণকুণ্ডল এক ধরনের দুল হতে পারে, এটি সুবর্ণকুণ্ডল পরতো। মেয়েরা কানে দিত তারঙ্গ, এটি হচ্ছে তারঙ্গ। মেয়েরা কি কানে দিত? কি? তারঙ্গ। ঠিক আছে, মেয়েরা কানে দিত তারঙ্গ, এইটা আমরা জানলাম। এরপরে গলায় ফুলের মালা দিত, কানে কচি কলার পাতার মাকড়ি। মাকড়িও মানে এক ধরনের দুলের মতো, ঠিক আছে, তারা এটি পরত। এরপরে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাবার। শুধু সাদা চালের গরম ভাতের কদরই, কদর মানে কি? আদর, সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে সে যে তালিকা দেওয়া হয়েছে তা এই: কলার পাতায় গরম ভাত, ঘাওয়া ঘি। এগুলো বললেই কিন্তু খেতে ইচ্ছে করে, তাই না? কলার পাতায় গরম ভাত, তার সাথে যদি গাওয়া ঘি হয়, গাওয়া ঘি বলতে গায়ের যে ঘি তৈরি হতো। লালিতা শাক, এক ধরনের শাক, মৌরলা মাছ, খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। তাহলে তাদের খাওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। মাছ ছিল প্রিয় বস্তু ছিল, বিশেষ করে ইলিশ মাছ বেশি করে খাওয়া হতো। শুটকির চল সেকালেও ছিল। চল মানে কি? প্রচলন, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। আর ছাগ মাংস সবাই খেত। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে সাধারণত খাওয়া হতো। পাখির মাংস ছিল। তারপরে ক্ষীর, দই, পায়াস, ছানা, এসব ছিল বাঙালির নিত্যপ্রিয়।
আম কাঁঠাল তাল নারিকেল ছিল প্রিয় ফল। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে। মশলার ব্যবহার হতো, সাধারণ লোকে মাটির পাত্রে বান্না করতো, তখন মাটির পাত্রের প্রচলন ছিল, ঠিক আছে। জ্বালা বলতো সেগুলোকে, জ্বালা, হাঁড়ি, তেলানি, এইসব পাত্রেই 3টা পাত্রের কথা এখানে বলা হয়েছে, জ্বালা, হাঁড়ি, তেলানি, এগুলো ব্যবহার করতো তারা। এবং পুরুষেরা ছিল শিকার প্রিয়, ঠিক আছে। পুরুষেরা মানে শিকার করতে পছন্দ করত। তারপর কুস্তি খেলার চল সেই সময় ছিল। মেয়েরা সাঁতার দিতে এবং বাগান করতে ভালোবাসতো। মেয়েরা খেলতো কড়ির খেলা, আর ছেলেরা করতো দাবা বা পাশা খেলা ছিল সেই সময়। ধনী লোকেরা ঘোড়া বা হাতির খেলা দেখতো। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মুরগির লড়াই বাঁধিয়ে দিত, তারপর তারা সেটা দেখতো। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সেই সময় ছিল। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা, হাতির পিঠে বা ঘোড়ার গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা। অবস্থাপন্ন মানে কি? যাদের অবস্থা একটু ভালো, অর্থাৎ আর্থিকভাবে যারা ভালো। এরপর মেয়েরা ডুগিতে চড়ত। ডুগি মানে কি? একটা পালকির মতো ছোট, ঠিক আছে, ছোট পালকি বলতে পারি। পালকির ব্যবহার ছিল। আর ধনী লোকেদের পালকি হতো খুব সাজানো গুছানো। আর রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকতো। এরপর বেশিরভাগ লোকই থাকতো কাঠ, খড়, মাটি বা বাঁশের বাড়িতে। এগুলো দিয়ে বাড়ি তৈরি করা হতো। বড় লোকেরা শুধু ইট কাঠের বাড়িতে থাকতো। তাহলে এটি আমাদের একটি বর্ণনামূলক লেখা, সেটি আমরা পড়ে নিলাম। এবং এখানে যেটি বলছে, এই যে আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে তার দেহ জীর্ণ, পরনে ছেঁড়া কাপড়। এটি নিরানন্দ মানে কি? আনন্দহীন। জীর্ণ মানে কি? রোগা। পরনে ছেঁড়া কাপড়, এগুলো ছিল। রাজাদের দল এখন আর নেই। মৌর্যগুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, এগুলো কি কোম্পানি রানী, এদের কাল শেষ হয়ে গেছে। আজকের 2 কবিও হয়তো 2 প্রান্তে বসে এমন করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আর একজন আঁকছেন নিদারুণ অভাবে, জ্বালাময় দারিদ্র্যের অপরিসীম বেদনার কথা। সরু চালের সাদা গরম ভাতের গাওয়া ঘি, কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। তাহলে আমরা এই যে আনিসুজ্জামান ওনার লেখা কতকাল ধরে, সেই গল্পটি একটু তোমাদেরকে পড়ে শোনালাম। এখান থেকে শব্দের যে অর্থগুলো দেওয়া হয়েছে সেটি আমরা একটু জেনে আমরা আজকের এই ক্লাসটা শেষ করব। গর্দান যাওয়া, আমরা একটা পড়েছিলাম। গর্দান যাওয়া মানে কি? মাথা কাটা। ঘোড়াচুর পড়তো, এক ধরনের খোপার নাম ঘোড়াচুর। ডুলি মানে কি? ছোট পালকি। তাগা অর্থাৎ বাহুতে পরানো অলঙ্কার, যেটাকে আমরা তাগা বলি। আমাদের দেশে এখনও গ্রাম অঞ্চলে এই তাগা পরা, ছোটো ছোটো বাচ্চাদের তাগা পরানো হয়। তারঙ্গ মানে কি? কানে পরানোর দুল। তিল পল্লব, তিল গাছের কচি পাতা, যেটা এখন গ্রামে যখন তিল গাছ হয় তখন সেটি দেখা যায়। নিরানন্দ, আনন্দহীন। পদ্মবৃন্ত, পদ্ম ফুলের বোঠা। বৃন্ত মানে কি? বোঠা। আর পদ্মফুল, পদ্মবৃন্ত বলি একসাথে, পদ্ম ফুলের বোঠা বলি আমরা এখানে। বদৌলতে, কারণে, অর্থাৎ কোনো কিছুর বদৌলতে আমরা এটি পেয়েছি। মাকড়ি মানে কি? এক প্রকারের দুল। লোক লস্কর, এগুলো হচ্ছে সশস্ত্র লোক এবং তাদের সহযোগী। জীর্ণ মানে রোগা। সামন্ত মানে জমিদার। সুবর্ণকুণ্ডল, আমরা একটা শব্দ পেয়েছিলাম, সুবর্ণকুণ্ডল, এটি হচ্ছে সোনার দুল। স্নানসিদ্ধ কেশ, অর্থাৎ ধোয়া চুল, অর্থাৎ আমরা যে সাবান দেওয়ার পরে চুল ধুয়ে বা শ্যাম্পু করি যেটাকে আমরা, তখন সেটিকে বলছে ধোয়া চুল। আর সেটির ভালো বাংলা হচ্ছে স্নানসিদ্ধ কেশ। কেশ মানে তো চুল, অর্থাৎ ধোয়া চুল। তাহলে এই শব্দার্থগুলো তোমরা একাধিকবার পড়বে এবং লিখবে, ঠিক আছে। আর এই গল্পের যে বিষয়টা রয়েছে এটি বারবার পড়বে এবং যথাযথ উচ্চারণ করে পড়ার যে বিষয়টি থাকে সেটি তোমরা চর্চা করবে। যেহেতু আমাদের এটি আমরা সুন্দর করে তোমাদেরকে বিষয়টা আলোচনা করে দিলাম, আশা করছি এই আলোচনা তোমাদের জন্য অনেক উপকারে আসবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, সে পর্যন্ত সবার জন্য